বঙ্গোপসাগরের ব্যথিত জনপদ থেকে যে সমস্ত বাংলাদেশিরা দেশের বাইরে এসে বিভিন্ন দেশে বসতি স্থাপন করছেন, তাদের কণ্ঠস্বর, বাসভূমি, টেলিভিশন। প্রায় 2 কোটি বাংলাদেশির এই কণ্ঠস্বরটি আমরা শুধুমাত্র প্রবাসের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চাই না, আমরা ওই বঙ্গোপসাগর তীরেও ছড়িয়ে দিতে চাই, যে দেশের থেকে আমরা এসেছি। আর এ কারণেই বাংলাদেশের যে সমস্ত খ্যাতিমান মানুষ রয়েছেন, আলোকিত মানুষ রয়েছেন, তাদের সঙ্গে বাসভূমির আলোকিত প্রবাসে আমরা কথা বলি। দর্শক, আজকে আমাদের বাসভূমির আলোকিত প্রবাসে এমন একজন আলোকিত মানুষ উপস্থিত রয়েছেন, এমন একজন খ্যাতিমান জনপ্রিয় মানুষ উপস্থিত রয়েছেন। বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শ.ম. রেজাউল করিম আজকে আমাদের সঙ্গে তিনি কথা বলবেন বাংলাদেশের করোনা ভাইরাস, বাংলাদেশের রাজনীতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। স্যার, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই ভালো? জি, আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি স্যার। স্যার, আমরা সরাসরি প্রশ্নে চলে যাই। সারা পৃথিবী এখন করোনার আঘাতে ক্ষত বিধ্বস্ত এবং আসলে অর্থনীতি বিশেষ করে স্থবির হয়ে গেছে, এবং বাংলাদেশও এর বাইরে নয়। এবং বেকারের সংখ্যা যে বেড়ে যাবে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, কারণ ইতিমধ্যেই বিশ্ব খাদ্য সংস্থা বলেছে যে প্রায় 3 কোটি মানুষ অনাহারে মৃত্যুবরণ করতে পারে এবং প্রবৃদ্ধি কমে যাবে প্রায় 3%। সবকিছু মিলিয়ে যেমন পৃথিবীর অর্থনীতি ধ্বংসের মুখোমুখি গিয়ে দাঁড়াবে, ঠিক বাংলাদেশও তাই। তো সেক্ষেত্রে স্যার, আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের অত্যন্ত প্রিয় বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে কৃষি যে আম্পান নামের যে ঘূর্ণিঝড়টি এলো, সেটি কিন্তু কৃষির সম্ভাবনাটাকেও অনেকটাই ম্লান করে দিয়েছে। সেক্ষেত্রে একমাত্র মৎস্য এবং প্রাণী সম্পদ এই মন্ত্রণালয়ের উপরে নির্ভর করছে বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতি, অন্তত আমরা এবং বিশেষজ্ঞরা তাই মনে করছেন। তো স্যার, এই করোনা পরবর্তীকালে আপনার মন্ত্রণালয়ের কি পরিকল্পনা আছে বাংলাদেশের অর্থনীতিকে আবার সেই জায়গাটিতে ফিরিয়ে নিয়ে আসার জন্য? ধন্যবাদ আপনাকে এবং অস্ট্রেলিয়া সিডনি সহ বহির্বিশ্বে যে সকল বাঙালিরা বসবাস করছেন বা রয়েছেন তাদের সবাইকে বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, পবিত্র রমজানুল মোবারকবাদ। আর এই সঙ্গে একটা বিষয় শুরুতেই বলতে হয় যে করোনা ভাইরাসের একটা ভয়াবহ বলে তো আমাদের অর্থনীতি এবং স্বাভাবিক জীবন অনেকটা বিপর্যস্ত। তারপরে আবার নতুন করে একটা প্রচলিত শব্দ আছে যে মরার উপরে খাড়ার ঘা। অনুরূপভাবে আবার আম্পান নামক একটা সুপার সাইক্লোন ঘূর্ণিঝড় বাংলাদেশের উপর থেকে বয়ে গেল। এতে বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের ঘরবাড়ি ভেঙে গেছে, বেশ কজন মানুষ মারা গেছেন, আমাদের বিভিন্নভাবে শস্যের ক্ষয়ক্ষতি হয়েছে। মাছের যে সকল খামারিরা, সেই সকল মাছের খামারের উপর থেকে জলোচ্ছ্বাসের কারণে অনেক মাছই কিন্তু ভেসে নদীতে চলে গেছে। ফলে মৎস্য উৎপাদনের সঙ্গে যারা সম্পৃক্ত তারাও ভীষণভাবে ক্ষতির মুখোমুখি হয়েছেন এই আম্পান ঘূর্ণিঝড়ের কারণে। এখন এই দুইটি অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত ভয়াবহ পরিস্থিতিকে সারা বিশ্বের মতো আমাদেরও মোকাবেলা করতে হবে। তবে বিশ্ব খাদ্য সংস্থা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং অন্যান্য বড় অর্গানাইজেশন যেভাবে বলেছে যে একটা ভয়াবহ সংকট দেখা দিতে পারে, খাবারের একটা বুভুক্ষ অবস্থা হতে পারে, দুর্ভিক্ষ দেখা দিতে পারে, এইরূপ পরিস্থিতিকে কিন্তু আমরা বিবেচনায় রেখেছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু সুদূর প্রসারী পরিকল্পনা গ্রহণ করে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ির প্রাকৃতিক দুর্যোগের সিম্বলের বাংলাদেশকে আজকে কিন্তু উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন। তিনি ইতোমধ্যে কিন্তু বাংলাদেশের সকল বিপন্ন কর্মহীন মানুষের কাছে, প্রতিটা পরিবারের কাছে 2,500 টাকা, সকল মসজিদের জন্য আলাদা টাকা, কর্মহীন মানুষদের জন্য ত্রাণের ব্যবস্থা
আবার ঈদের উপহার হিসাবে তাদের কাছে পাঠানো, এবং যে সকল উদ্যোক্তারা শিল্প অন্যান্য খাতে যারা রয়েছেন তাদের যাতে ঘুরে দাঁড়াতে পারেন সেজন্য তাদেরকে প্রণোদনা দিতে দুইটা পন্থা নিয়েছেন। একটা স্বল্প সুদে তাদেরকে ঋণ দেওয়া হবে, অপর একটা আর্থিক প্রণোদনা যেটা কখনোই তাদের ফেরত দিতে হবে না। এ জাতীয় একটি সুদূর প্রসারী পরিকল্পনা তিনি নিয়ে কিন্তু সরকারের বিভিন্ন কার্যক্রমকে ইতোমধ্যে কার্যকর করেছেন। সেই আঙ্গিকে আমি যে মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, এই মন্ত্রণালয়ের মানুষের পুষ্টি অভাব দূর করতে আমিষের যে প্রয়োজনটা, দ্যাট ইজ দুধ, ডিম, মাছ, মাংস, এই অভাবটা দূর করতে কিন্তু এই মন্ত্রণালয় কাজ করে। একটা সময় বাংলাদেশে কিন্তু মাছের সংকট ছিল। আজকে মাছের উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতাই শুধু না, বিদেশে রপ্তানি করে বড় পরিমাণের একটি বৈদেশিক মুদ্রা এই খাত থেকে আসে। আমাদের মাংস কিন্তু হালাল মাংস নামে যেটা বিদেশে যায় সেখান থেকে আসে। আমাদের ডিম রপ্তানি, আমাদের দুধ জাতীয় যে পণ্য তৈরি করা যায় সেগুলো বিদেশে পাঠাবার মতো পর্যায়ে আমরা রয়েছি। উদ্ভূত পরিস্থিতিতে কিছু সমস্যার মুখোমুখি আমরা হয়েছি, তবে আমরা বিকল্প ব্যবস্থা নিয়েছি। মৎস্য উৎপাদন বাড়াবো, আমাদের দুধের উৎপাদন বাড়াবো, ডিমের উৎপাদন বাড়াবো, মাংস বিদেশে রপ্তানি করার জন্য আমাদের প্রস্তুতির কথা আমরা বিবেচনা করছি। সবকিছু মিলে আমার মনে হয় বাংলাদেশ করোনা এবং আমপানের যে প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহ পরিস্থিতি হয়ে গেল, তারপরও বিশ্বের অন্যান্য দেশে কি হবে আমি জানি না, বাংলাদেশে কোনো দুর্ভিক্ষ হবে না, বাংলাদেশের মানুষ না খেয়ে থাকবে না, অভাব অনটনে কোথাও আমাদের লঙ্গরখানা খোলার মতো যে একটা কালচার অতীতে ছিল সেই অবস্থা হবে না, সে প্রস্তুতি নিয়ে আমরা দিনরাত পরিশ্রম করছি। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু নিদ্রাহীন বিশ্রামহীন অবস্থায় দিন রাত পরিশ্রম করছেন। এই আমপানের সময় কিন্তু তিনি সমগ্র রাত জেগে কোথায় কি হচ্ছে পর্যবেক্ষণ করে নির্দেশনা দিচ্ছেন, আমাদের দিচ্ছেন, প্রশাসনকে দিচ্ছেন, সকল কর্মকাণ্ড কিন্তু আমরা সচল রেখেছি। অসংখ্য ধন্যবাদ স্যার। আপনি আজকে বাসভূমের আলোকিত প্রবাসে আসবেন এই কথাটি জানবার পর, এবং আমরা যখন প্রচার দিচ্ছিলাম অনেকেই আমাকে বলছিলেন যে আপনি তো অনুষ্ঠান উপস্থাপনা করেন, উপস্থাপনা ভুলে গিয়ে আজকে শুধু আপনার স্যারের কথাই শুনতে হবে, কারণ উনি অত্যন্ত সুন্দরভাবে সাবলীলভাবে এবং যৌক্তিক কথা বলেন। তো আমরা স্যার সেটি এখন লক্ষ্য করছি যে আপনি সবকিছু খুব চমৎকার করে গুছিয়ে এবং যৌক্তিক ভাবে বলেন। স্যার আমি আরেকটি প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে যে সামনে কোরবানির ঈদ আসছে। আমরা জানি যে বাংলাদেশের যে সমস্ত খামারিরা বিশেষ করে গরু এবং গবাদি পশু যে চাষ করেন, তারা কিন্তু একটি স্বপ্ন নিয়ে চাষ করেন যে আমরা ঈদের সময় একটি ভালো বাজারে এবং উচ্চ দামে এগুলো বিক্রি করব। কিন্তু প্রতি বছরই আমরা দেখি যে পাশের দেশ ভারত থেকে এত গরু আসে যে সেক্ষেত্রে আমাদের যে খামারিরা রয়েছেন তাদের স্বপ্ন অনেকটা পূরণ হয় না এবং তারা হতাশাগ্রস্ত হয়ে পড়ে। স্যার এ ব্যাপারে কি আপনার মন্ত্রণালয়ের কোনো নীতি নির্ধারণ নতুন করে করছেন কিংবা কিছু ভাবছেন? কারণ এমনিতেই কিন্তু এই করোনা কালের কারণে আমাদের খামারিরা অনেক ক্ষতিগ্রস্ত অবস্থায় আছেন। না, ধন্যবাদ আপনাকে। আমি আপনার সদয় অবগতির জন্য এবং বাসভূমি টেলিভিশন যারা দেখছেন তাদের সকলের অবগতির জন্য বলছি, বিগত বছরের কোরবানির সময় কিন্তু ভারত থেকে কোনো গরু বাংলাদেশে আসেনি। তারা ভারত কিছুটা রেস্ট্রিক্টেড করেছিল। আর উদ্ভূত পরিস্থিতিতে আমরা যে জিনিসটা পর্যবেক্ষণ করেছি যে বাংলাদেশে আমাদের মাংসের যে উৎপাদন হয়, যে পরিমাণে গবাদি পশু বাংলাদেশে উৎপাদিত হচ্ছে, তাতে ভারত থেকে না আসা সত্ত্বেও সকলের চাহিদা মিটাবার পরেও 10% গরু কিন্তু বাজার থেকে বাড়িতে চলে গেছে। অর্থাৎ আমরা গরু, ছাগল, ভেড়া, মহিষের উৎপাদনটাকে এত ব্যাপক আকারে নিয়ে এসেছি যে বাংলাদেশ এখন মাংসের স্বয়ংসম্পূর্ণ, বিদেশের উপর নির্ভর করার কোনো কারণ নাই। বরং ইতোমধ্যে বাংলাদেশ থেকে কিন্তু মাংস আমরা মধ্যপ্রাচ্যে রপ্তানি করছি। কদিন পূর্বে আমার মন্ত্রণালয়ে আবেদন এসেছে বিশ্বের আরো কয়েকটি দেশ তারা মাংস নিতে চায়। এবছর আমাদের যারা খামারি বা যারা গবাদি পশুর চাষাবাদ করেন খামারিরা, তারা পরিপূর্ণ মূল্য পাবেন। ভারতের কোনো গরু, ছাগল, ভেড়া, মহিষ বাংলাদেশে আসবে না। এই খাতে যারা সম্পৃক্ত আছেন, যারা চাষি, খামারি, বিপণন করেন, ব্যবসার সঙ্গে সম্পৃক্ত, ইনশাল্লাহ তাদের সকলকে আমরা ন্যায্য মূল্যে বাজারে এই জাতীয় উৎপাদিত পশু বিক্রয়ের সুযোগ করে দেব। তাদের হতাশ হওয়ার কোনো কারণ থাকবে না।
ধন্যবাদ স্যার। স্যার, কিছুক্ষণ আগে যে কথাটি বলছিলাম যে আপনি চমৎকার করে কথা বলেন, এ কারণে আপনি কিন্তু বাংলাদেশের গণমাধ্যমের কাছে, টেলিভিশন গুলোর কাছে এবং টক শো যারা নিয়মিত শোনেন তাদের কাছে অনেক প্রিয় এবং জনপ্রিয় একজন মানুষ। আমি টক শো নিয়ে একটি প্রশ্ন করতে চাই স্যার। সেটি হচ্ছে যে এই টক শো গুলোতে আমরা দেখেছি যে বিভিন্ন চ্যানেল প্রতিদিনই অনেকগুলো টক শোর আয়োজন করে এবং বাংলাদেশের যে সমস্ত আলোকিত মানুষ রয়েছেন, বিভিন্ন ক্ষেত্রের বুদ্ধিজীবী, বিজ্ঞানী, চিকিৎসক এবং আপনারা যারা রয়েছেন বিভিন্ন প্রশাসনের, তারা সারাক্ষণ গিয়ে আমরা দেখি যে টক শোতে কথা বলেন এবং দেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি নিয়ে। এই যে এত কথা স্যার আপনারা বলেন টক শোতে, এর প্রভাব কি সরকারের উপর পড়ে কখনো, প্রশাসনের উপর পড়ে, কিংবা জনগণ কি ধারণ করেন আপনাদের কথাগুলো? প্রথম একটা কথা বলে নিতে হয়, আমি কিন্তু আলোকিত মানুষ না, খ্যাতিমান মানুষ না, আমি অতি সাধারণ একজন মানুষ। আমার কথা যারা শোনেন এটা তাদের মহত্ব, তাদের হৃদয়ের বিশালতা দিয়ে তারা শোনেন। আর আপনি আকিদুল, আপনাকে কিন্তু আমি সরাসরি না চিনলেও আপনার লেখালেখি বাংলাদেশের জি সংবাদপত্রে জি সঙ্গে জি। আপনার সম্পৃক্ততার ক্ষেত্রে কিন্তু আমিও কিন্তু নিঃসন্দেহে আপনার একজন ফ্যান। আর অসংখ্য ধন্যবাদ স্যার। বাংলাদেশের টক শো নিয়ে একটু বলতে হয়। জি বাংলাদেশে ইলেকট্রনিক মিডিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা এত বেশি দিয়েছেন যে এই মিডিয়ায় এখন নাটক বা অন্যান্য অনুষ্ঠানের চেয়ে টক শো অনেক জনপ্রিয়। ফলে কোনো কোনো টেলিভিশন 3টা 4টা টক শো করেন। এখন এই 3-4টি টক শোতে কিন্তু এত বেশি গেস্ট কোথায় পাবেন? ফলে কিছু কিছু ক্ষেত্রেও কিন্তু এমন কিছু গেস্টও যান যার ওই বিষয়ে পাণ্ডিত্য, বুদ্ধিমত্তা, বিচক্ষণতা না থাকা সত্ত্বেও তিনিও কিন্তু গিয়ে গতানুগতিকভাবে কথা বলছেন। ফলে টকশের কিন্তু যে আবেদনটা ছিল সেই আবেদনটা কোনো কোনো ক্ষেত্রে কিন্তু বেশ কমেও গেছে। কারণ বস্তুর উপরে, বিষয়ের উপরে আপনার প্রজ্ঞা, অভিজ্ঞা, আপনার ধারণা না থাকলে আপনি গিয়ে গতানুগতিক রাজনৈতিক ভাবে বক্তব্য রাখলে এটা কিন্তু মানুষ ভালোভাবে নেয় না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাই কিন্তু বাংলাদেশে তথ্য অধিকার আইন করে দিয়েছেন যে যে কোনো তথ্যের অবাধ প্রবাহের সুযোগটা থাকতে হবে, কোনো তথ্য রাখঢাকের দরকার নেই। এবং সর্বোচ্চ সংখ্যক টেলিভিশনকে তিনি পারমিশন দিয়েছেন, তার সময় কিন্তু সর্বপ্রথম বেসরকারি 21 টেলিভিশন পারমিশন পায়। পত্রিকা, অনলাইন পোর্টালের ক্ষেত্রে একই অবস্থা। তিনি চান যত মানুষ কথা বলতে চায় তার বাক স্বাধীনতাকে উন্মুক্ত করে রাখতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু আমরাও অনেক সময় অনেক জ্ঞানী লোকের যে বক্তব্য, তাদের রিসার্চ ওরিয়েন্টেড যে ধারণা, সে ধারণাকে কিন্তু আমরাও গ্রহণ করি, সাধারণ মানুষও গ্রহণ করে। কিন্তু দুর্ভাগ্য হলো এটা যে আমাদের কিছু লোক আছেন, সেই মানুষগুলো সবকিছুকে রাজনীতির ভিতরে নিয়ে যান। একটা ভালো কাজকেও রাজনৈতিক ভাবে দেখতে হবে, এই একটি প্রবণতায় কিন্তু মানুষ কখনো কখনো বিরক্ত হয়। তারা কিন্তু অন্ধ রাজনৈতিক আলোচনা চায় না, তারা চায় আলোচনার ভিতর থেকে যেন নির্যাসটা আসে, সেটা হতে হবে দেশের কল্যাণে, মানুষের মঙ্গলে। প্রয়োজন বোধে সরকারের সমালোচনা হবে, কারণ সরকার সমালোচনার ঊর্ধ্বে নয়, জি। সরকারের সমালোচনা হতে পারে, কিন্তু সেটা যেন বস্তুনিষ্ঠ হয়। ফলে আমি মনে করি টকশোর এক প্রকার প্রভাব আছে, সাধারণ মানুষ এটা শোনে, আমরা সরকারও শুনি। এখান থেকে যে ভালো বিষয়গুলি সেগুলোকে আমরা গ্রহণ করে সেটাকে আমরা কাজে লাগাবার ব্যবস্থা করি। জি, ধন্যবাদ স্যার। আপনি বলছিলেন তথ্য প্রবাহের অবাধ স্বাধীনতা দেয়া হয়েছে। এ প্রসঙ্গে স্যার আমি একটি প্রশ্ন করতে চাই। আপনি নিজে একসময় সাংবাদিক ছিলেন এবং মফস্বল সাংবাদিকতার আপনি আসলেই একটি দৃষ্টান্ত ছিলেন এবং তুখোর সাংবাদিক ছিলেন। আপনি পিরোজপুর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন এবং কয়েকদিন আগে গণমাধ্যমে দেখলাম যে মফস্বল সাংবাদিকদের এই করোনায় সাহায্য করার জন্য আপনি ব্যক্তিগত তহবিল থেকেও প্রচুর অর্থ অনুদান দিয়েছেন। এটি অসংখ্য ধন্যবাদ স্যার এর জন্য জানাচ্ছি। পাশাপাশি এই যে তথ্য প্রযুক্তির কথা বলছিলেন, আমরা জানি যে বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইন নামে একটি আইন হয়েছে এবং কিছুদিন আগে দেখেছি যে বিভিন্ন দেশের 7টি দেশের কূটনৈতিকরা তারা তাদের টুইট করে বলেছেন যে এটি সরকারের তুলে নেওয়া উচিত এবং কণ্ঠরোধ করা হচ্ছে সাংবাদিকদের। আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এই যে কূটনৈতিকরা যে টুইট করেছেন এটি আসলে শিষ্টাচার বহির্ভূত, এটি তারা করতে পারেন না, একটি দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলতে পারেন। স্যার, এই বিষয়টি নিয়ে আপনার বক্তব্য কি? আমি কিন্তু একজন মন্ত্রীর কাছে এটি জিজ্ঞেস করছি না, একজন সাংবাদিকের কাছে জিজ্ঞেস করছি, ডিজিটাল আইন সম্পর্কে আপনার বক্তব্যটি কি?
ধন্যবাদ। প্রথমে একটু কারেকশন দরকার। আমি পিরোজপুর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি নই, নাজিরপুর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি। পিরোজপুর প্রেস পিরোজপুর ক্লাবে জেলার দীর্ঘদিন, নাজির। জি হ্যাঁ হ্যাঁ, পিরোজপুর প্রেস ক্লাবে দীর্ঘদিন আমি ছিলাম, কার্যকরী কমিটিতেও ছিলাম। আমাদের সুপ্রিম কোর্টে যারা আইনি সাংবাদিকতা করতো তাদের প্রথম যে সংগঠনটা সুপ্রিম কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, এর আমি প্রতিষ্ঠাতা সভাপতি। আমার নিজস্ব একটি দৈনিক পত্রিকাও আছে, দৈনিক আজকের দর্পণ। এখনো সংবাদপত্র, সংবাদ মাধ্যমকে আমি অত্যন্ত ভালোবাসি, কারণ আমার বিগিনিং প্রফেশন ছিল সাংবাদিকতা। once I was a professional working journalist, তারপর আমি ল প্রফেশনে আসি। এখন সাংবাদিকদের প্রতি আমার মমত্বের জায়গাটা আছে, এটা সবসময় থাকবে। ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে প্রথম বলতে চাই যে কূটনীতিকরা যে কথাটা বলেছেন এই কথাটার সঙ্গে আমিও একমত নই। কারণ এই আইনের দুইটি ধারাকে চ্যালেঞ্জ করে সাংবাদিকদের পক্ষ থেকে দেশের সর্বোচ্চ আদালতে রিট করা হয়েছে। বিষয়টা সাবজুডিস। সর্বোচ্চ আদালত যদি সেটাকে মনে করে যে তথ্যের অবাধ প্রবাহের সঙ্গে সঙ্গতিপূর্ণ না, তারা যে সিদ্ধান্ত দেবেন সেই সিদ্ধান্ত সরকার মেনে নেবেন। কিন্তু স্যার কূটনীতিকরা কোনো দেশে, স্যার আমি 1 মিনিট একটু কথা বলি। সেটি হচ্ছে যে আদালতে আপিল করা হয়েছে এবং হাইকোর্ট থেকে কিন্তু সরকারের কাছে বলা হয়েছে যে 25 নাম্বার ধারা এবং 31 নাম্বার ধারা কেন আমাদের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক নয়। 4 সপ্তাহের মধ্যে জবাব চেয়েছিল হাইকোর্ট, কিন্তু এখন পর্যন্ত কিন্তু সরকারের পক্ষ থেকে জবাবটা দেওয়া হয়নি স্যার। জি বলুন। না, এই বিষয়টা আপনাকে ক্লিয়ার করি। আমাদের করোনার কারণে কিন্তু কোর্ট এখন বন্ধ, ফলে যে লিখিত জবাব দেওয়ার মতো অবস্থা কিন্তু এখন নাই। তবে যতটুকু আমি জানি সরকারের যে মুখ্য অথরিটি থাকে অ্যাটর্নি জেনারেল অফিস, তারা এ বিষয়ে প্রস্তুতি নিয়েছে। কোর্টের স্বাভাবিক অবস্থা হলেই তারা এটা দাখিল করবেন। দ্বিতীয় হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োজনীয়তাকে আমি বোধ করি। আমি অতীত আরো কয়েকটি বিদেশি টেলিভিশনকে বলেছি যে আইন সমস্যা না, সমস্যা হলো আইনের প্রয়োগ। আইনের প্রয়োগের ক্ষেত্রে যদি অপপ্রয়োগ হয় তাহলে কিন্তু সেটা সমস্যা। আপনি আকিদুল ইসলাম বিদেশে বসে একটা বাংলা ভাষাভাষীদের জন্য চমৎকার একটা উদ্যোগ নিয়ে একটি টেলিভিশন করেছেন। এখন যদি আমি এখানে বসে ফেসবুকে লিখতে থাকি এই টেলিভিশন না, ওনার ব্যবসা করার, কালো টাকাকে ওনার হালাল করার জন্য একটা ডিভাইস উনি করেছেন, তাহলে কিন্তু আমার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের আওতায় কিন্তু যিনি এটা করবে তার কাছে আপনি আইনের প্রতিকার চাইতে পারেন। কিন্তু কোন সংবাদপত্রের, গণমাধ্যমের কর্মী যদি সত্যিকার সংবাদ পরিবেশন করে, তাকে যদি এই ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার করা হয়, তাহলে আমি মনে করি এটা আইনের অপপ্রয়োগ। আইন খারাপ সাধারণত হয় না, আইনের প্রয়োগটা খারাপ হয়। 1974 সনের বিশেষ ক্ষমতা আইনকে সবাই কালাকানুন বলছে, কিন্তু আপনি দেখবেন বিভিন্ন সময় বিভিন্ন সরকার আসছে, বিএনপি আসছে, জাতীয় পার্টি আসছে, আওয়ামী লীগ আসছে, আইনটাকে কিন্তু বাতিল করছে না। এত কালাকানুন আপনি বললেন, বাতিল করেন না কেন? এখন আইনের প্রয়োগটা সঠিক হলে কিন্তু সমস্যা হয় না। আমার ব্যক্তিগতভাবে নাগরিক হিসাবে, গণমাধ্যম বান্ধব হিসাবে চাইবো দেশের একজন গণমাধ্যম কর্মীর বিরুদ্ধে যেন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের অপপ্রয়োগ না হয়। এটা নাগরিক হিসাবে সরকারের কাছে আমার দাবি। জি ধন্যবাদ স্যার। স্যার আপনি নিশ্চয়ই জানেন যে সৌদি আরব থেকে ইতিমধ্যেই কিন্তু আমাদের শ্রমিকরা ফিরতে শুরু করেছেন এবং সবকিছু মিলিয়ে আমরা যেটুকু জানি প্রায় 10 লক্ষ শ্রমিক হয়তো ফিরে আসবে সৌদি আরব থেকে। এবং যেহেতু করোনা কাল চলছে এবং সারা পৃথিবী বিধ্বস্ত, সে কারণে আগামী 1-2 বছর মানে বিদেশ থেকে রেমিটেন্স যাওয়াও কিন্তু অনেক কমে যাবে, কারণ রেমিটেন্স একটি বিরাট অঙ্ক ছিল, প্রায় $34 বিলিয়ন প্রতি বছর আমরা প্রবাস থেকে পাঠালাম, সেটিও কমে যাবে। আমরা দেখছি যে গার্মেন্টস এর অনেক অর্ডার ইতিমধ্যে বাতিল হয়ে গেছে, আগামী 1-2 বছর হয়তো সেইভাবে অর্ডার আসবে না। সবকিছু মিলিয়ে বাংলাদেশের উপর একটি অর্থনৈতিক চাপ পড়বে। এই চাপটি মোকাবেলার জন্য আপনাদের প্রস্তুতি কেমন আছে? দেখুন, আমি সরকারের মন্ত্রী হিসাবে নয়, এদেশের একজন নাগরিক হিসাবে আমার পর্যবেক্ষণ থেকে বলি, বাংলাদেশের মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমি বলবো আল্লাহর একটা নেয়ামত হিসাবে, আশীর্বাদ হিসাবে এসেছেন। বাংলাদেশের মানুষ কল্পনা করতে পারেনি এদেশে একজন মানুষ না খেয়ে থাকবে না। কেউ কল্পনা করতে পারেনি যে বিবস্ত্র অবস্থায় একজন মানুষ থাকবে না, একটা মানুষের বাড়িতে ঘর থাকবে না, এরকম অবস্থায় পড়বে না। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে বেতন ছাড়া সকলে পড়তে পারবে। প্রত্যেকটা স্টুডেন্টের বাড়িতে মোবাইলের মধ্য দিয়ে তার স্টাইপেন্ডের টাকা চলে যাবে। কর্মহীন মানুষকে বাড়িতে বাড়িতে টাকা পৌঁছে দেওয়া যাবে।
এই জাতীয় একটা শক্তিশালী অর্থনীতি কিন্তু শেখ হাসিনা তৈরি করতে সক্ষম হয়েছেন। তার দূরদৃষ্টি রয়েছে। আমরা জানি বড় ধরনের একটা আঘাত আসবে অর্থনৈতিক ক্ষেত্রে। আমরা যে জায়গাটায় পৌঁছেছিলাম উন্নয়নশীল রাষ্ট্রে, সেই জায়গায় বড় ধরনের একটা ধাক্কা আমাদের আসবে। সেই ক্ষেত্রে আমরা যে সকল বড় বড় ডেভেলপমেন্ট প্রজেক্ট আছে, যে প্রজেক্টগুলো খুব অনিবার্য নয় কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, সেই প্রজেক্টগুলোর কাজ কিন্তু আপাতত না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু নাগরিকের জন্য তার অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, আধুনিক ব্যবস্থার জন্য যে সকল প্রজেক্টগুলো প্রয়োজন, সেই প্রজেক্ট কিন্তু আমাদের অব্যাহত থাকবে। কিছু শৌখিন খাত আছে, সেই খাতটা আমরা এখন ব্যবহার করব না। ধরুন ঢাকায় আমরা 100 তলা একটা বিল্ডিং করার আমাদের একটা পরিকল্পনা আছে, এই মুহূর্তে আমরা 100 তলা বিল্ডিং এর জায়গা যাব না। একটা ব্রিজ আছে, সেই ব্রিজ থেকে আপাতত চলতে পারছি, সেখানে একটু অতি আধুনিক ব্রিজ করার যে পরিকল্পনা, সেটা আমরা এই মুহূর্তে করব না। আর আমাদের কৃষি সহ অন্যান্য খাতকে আমরা এত বেশি সক্রিয় করে তুলব যে সেই খাত থেকে আমাদের উৎপাদনের যে অর্থনৈতিক সমৃদ্ধি আসবে, বিদেশ থেকে যে রেমিটেন্সটা আসবে না, সেটার যে ধাক্কাটা, সেই ধাক্কার একটা অংশটা আমরা সেখান থেকে পুষিয়ে নেওয়ার চেষ্টা করব। আমাদের বিশ্বাস, অন্তত বর্তমান অবস্থায় চলতে না পারলেও অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়ে বাংলাদেশ পিছনের দিকে যাবে না ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ স্যার। আমি আরেকটি প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে যে এই করোনা মোকাবেলায় জাতীয় সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। অনেকেই এটি মনে করেন যে এই কমিটিতে যদি বিরোধী দলের নেতাদেরকেও রাখা হতো, কিংবা সাবেক যে সমস্ত চিকিৎসক রয়েছেন, বিশেষজ্ঞ রয়েছেন, বিজ্ঞানী রয়েছেন, তাদেরকেও রাখা হতো, তাহলে হয়তো করোনা মোকাবেলায় আরো দ্রুত নিয়ন্ত্রণ করা সম্ভব হতো। এই বিষয়ে আপনি কি মনে করেন, যে অর্থাৎ দেখুন সার্বজনীন একটি কমিটি গঠন? দেখুন, বাংলাদেশে সার্বজনীনতা কোথাও খুঁজে পাবেন না, এই কারণে এদেশে একটা কালচার, অনাকাঙ্ক্ষিত কালচার হয়েছে। আপনার মনে আছে নির্বাচনের পূর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলকে বললেন যে আসুন, তত্ত্বাবধায়ক সরকারের বিধান তো নাই, তারপরও ক্যাবিনেটে আপনারা নির্বাচনকালীন সরকারে কোন কোন পোর্টফোলিও চান, স্বরাষ্ট্র এস্টাবলিশমেন্ট কি কি চান, আপনারা আসেন। ওটা আসলেন না। এখন বাংলাদেশের বিরোধী দলের রাজনীতির কালচারটা বলতে শুধু বিএনপি কে বুঝালে হবে না। আজকে কিন্তু জাতীয় পার্টি, আপনার জাসদ, তরিকত ফেডারেশন, ওয়ার্কার্স পার্টি, অন্য দল কিন্তু পার্লামেন্টে রয়েছে, তারা কিন্তু পার্টিসিপেট করেছে। এখন বিএনপি আপনার একটা কমিটি করলাম, এই কমিটির ভিতর বিএনপি এসে কি কন্ট্রিবিউট করতে পারবে? তবে আপনার সঙ্গে আমি একমত যে এই ক্রাইসিসে সকলে মিলে কাজ করা দরকার। এখন আমাদের এই করোনায় কিন্তু কাজটা কি? মানুষকে সামাজিকভাবে সচেতন করে তোলা, সেজন্য বাইরে না যায়, হোম কোয়ারেন্টাইনে যে সেজন্য থাকে, তার হাত পরিষ্কার করাকে যেন সে ফলো করে, বিদেশ থেকে লোক আসলে তাকে আইসোলেশনে রাখা, এই কাজটা কিন্তু বাংলাদেশে বিভিন্ন প্রাইভেট অর্গানাইজেশন, স্বেচ্ছাসেবী সংগঠনগুলো করছে। এই ক্ষেত্রে কিন্তু দোষারোপের রাজনীতি না করে এটা করা যায়। আর দেশের যে সকল বিশেষজ্ঞ চিকিৎসকরা, আপনি খেয়াল করে দেখবেন আমাদের বিভিন্ন জায়গায় কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে তাদের অ্যাডভাইস নেওয়া হচ্ছে, তাদের কাজ নেওয়া হচ্ছে। আর এই কনসেপ্টটা কিন্তু আকিদুল বাংলাদেশে শুধু না, সারা দুনিয়ায় কিন্তু এটা নতুন। বাংলাদেশে একজন ডাক্তার পাবেন না যিনি করোনা বিশেষজ্ঞ। এই করোনা কি এখনো কিন্তু আমেরিকা সহ পৃথিবীর কেউই আবিষ্কার করতে পারেনি। যতটুকু সতর্কতার প্রস্তুতির অন্যান্য কর্মকাণ্ড, এটা কিন্তু আমাদের মেডিকেল টেকনোলজিস্ট থেকে শুরু করে আমাদের নার্স, ডাক্তার, সমাজসেবকরা, পুলিশ, গণমাধ্যম কর্মী, আপনিও কিন্তু সবখানে বসে করছেন, আমরা করছি। এই জায়গায় সকলকে এগিয়ে এসে একত্রিত দাঁড়িয়ে একত্রে মিটিং করার আবশ্যকতা নাই। যে যেখানে আসি সেখান থেকে যার যার নাগরিকদের, যার যার আপনজনদের, পাড়া প্রতিবেশীদের, পরিবারের সদস্যদেরকে সচেতন রাখার ভিতর থেকে করোনায় আমরা কন্ট্রিবিউট করতে পারি। অসংখ্য ধন্যবাদ স্যার। আমি আরেকটি প্রশ্ন করতে চাই স্যার, বর্তমানে যে মন্ত্রণালয়ে আপনি আছেন, দায়িত্বে রয়েছেন, এর আগে আপনি ছিলেন গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয়, এবং সেখানে আপনি, আমি বলতে চাই অন্তত আমরা যারা প্রবাসে থাকি তারা আসলে আপনার প্রতি কৃতজ্ঞ যে ওই মুহূর্তে মাত্র কয়েক মাস সম্ভবত আপনি ছিলেন, তার মধ্যেই আপনি যুগান্তর কয়েকটি ভূমিকা পালন করেছিলেন এবং অবিস্মরণীয় কিছু পদক্ষেপ গ্রহণ করেছিলেন। তার মধ্যে যেমন উল্লেখযোগ্য যে রূপপুরের যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ক্রয় সংক্রান্ত যে দুর্নীতি, সেটি উদ্ঘাটন করেছিলেন। বনানীতে অগ্নিকাণ্ডের পেছনের যে ঘটনা, সেটিও আপনি উদ্ঘাটন করেছিলেন। সবকিছু মিলিয়ে আপনি অনেক ভালো কাজ করছিলেন। কিন্তু
স্যার হঠাৎ করে সেই মন্ত্রণালয় থেকে আপনি আবার অন্য মন্ত্রণালয়ে চলে এলেন কেন? বা এর পেছনে কি অন্য কোনো কারণ আছে? কারণ অনেকেই এই কথাটি বলার চেষ্টা করেন যে বাংলাদেশে এই মুহূর্তে হাতে গোনা যে দু একজন মন্ত্রী রয়েছেন যারা একেবারে দুর্নীতিকে জিরো টলারেট মনে করেন, তার মধ্যে আপনি এক নম্বরে রয়েছেন। এবং আপনার সময়ে আমাদের রাজধানীতে অনেক অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ নিয়েছিলেন। এই সবকিছু মিলিয়ে অনেকে বলার চেষ্টা করেন যে এই শক্তিশালীদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়েছিলেন বলেই আপনাকে এত দ্রুত ওই মন্ত্রণালয় ছাড়তে হয়েছে। এ বিষয়ে স্যার আপনার বক্তব্য কি? দেখুন, আমি অত্যন্ত সাধারণ পরিবারের একজন সাধারণ মানুষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুগ্রহ করে আমাকে জাতীয় সংসদের নমিনেশন দিয়ে এমপি করে এনেছেন। তিনি তার ক্যাবিনেটে ফুল মিনিস্টার করেছেন আমাকে, তিনি দায়িত্ব দিয়েছেন। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমি গভীর কৃতজ্ঞ। তিনি কখন কোন মন্ত্রণালয় দিয়ে কাকে কাজ করাবেন এটা সম্পূর্ণরূপে তার এখতিয়ার। আমি মনে করি তিনি যখন যে সিদ্ধান্ত দেন সেই সিদ্ধান্তের সঙ্গে একাত্ম হয়ে কাজ করা, এটা হচ্ছে রাজনীতির শিষ্টাচার, এটা তার ক্যাবিনেটের সদস্য হিসাবে আমাদের আনুগত্যতার দায়িত্ববোধ। আমি মনে করি প্রধানমন্ত্রী মনে করেছেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে এলে আমি আরো কাজ করতে পারবো, তিনি সেখানে নিয়ে আসছেন। তিনি কি কারণে আমাকে এক মন্ত্রণালয় থেকে পরিবর্তন করে আর এক মন্ত্রণালয়ে এনেছেন সেটা তার বিষয়। আমার কাছে তৃপ্তির বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তিনি আমাকে চেনেন, তিনি আমাকে নাম ধরে ডাকেন, তিনি আমাকে মন্ত্রী করেছেন। আমার সারা জীবনে এই ঋণ তো অপরিশোধ্য। তিনি যেখানে যে অবস্থা দেন, উনি যে আগামীকাল বলেন যে তোমার মন্ত্রী পদে থাকার আবশ্যকতা নাই, তাতেও তো আমার কৃতজ্ঞতার শেষ থাকবে না। আমি আমার দলের প্রতি, আমার নেত্রীর প্রতি কৃতজ্ঞ। আমাকে কেন কি কারণে মন্ত্রণালয় চেঞ্জ করেছেন সেটা তিনি জানেন। আমার বিশ্বাস তিনি আমার ভালোর জন্য অথবা ভালো কাজের জন্যই তিনি করেছেন। আমার এই বিশ্বাসের জায়গায় আমি দৃঢ় থাকতে চাই। ধন্যবাদ স্যার। আপনি মন্ত্রী হবার আগে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ছিলেন। কয়েকদিন আগে আমাদের আলোকিত প্রবাসে এসেছিলেন বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক নোমান হোসেন তালুকদার, এবং আপনাদেরই এই বঙ্গবন্ধু আইন পরিষদের যিনি যুগ্ম সম্পাদক খালিদ বিন সাইদ, তিনিও কিন্তু বাসভূমির একজন অন্যতম ডাইরেক্টর। তো এই নোমান ভাইকে একটি প্রশ্ন করেছিলাম, সেই প্রশ্নটি আপনাকেও করতে চাই। সেটি হচ্ছে যে স্যার আপনি যেহেতু একসময় আইন বিষয়ক সম্পাদক ছিলেন এবং বর্তমানে সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী এবং আইন বিশেষজ্ঞ যে কয়জন বাংলাদেশে এই মুহূর্তে রয়েছেন তাদের মধ্যে আপনি অন্যতম। আপনি যদি কখনো বাংলাদেশের আইন মন্ত্রী হন তাহলে আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশে এই মুহূর্তে যতগুলো আইন আছে তার মধ্যে আমি জানতে চাইবো যে কোন দুটি আইন আপনার কাছে মনে হয় যে এটি পরিবর্তন করা প্রয়োজন? দেখুন, বাংলাদেশে অনেক অপ্রয়োজনীয় আইন আছে। ধরুন আপনাকে একটা আইনের কথাই বলি। জি। নারীদের সুরক্ষার জন্য সর্বশেষ যে আইনটা সেই আইনটা রয়েছে। তার পূর্বের একটা আইন রয়েছে, তার পূর্বের আইন রয়েছে। আমার তো এত আইনের দরকার নেই। কিছু কিছু আইনের অপ্রয়োজনীয়তা রয়েছে, সে আইনগুলোকে পরিবর্তন করা দরকার, সে আইনের প্রয়োজন নাই। এবং যে আইনে মানুষকে নিবর্তন করা যায়, আমি যদি কোনোদিন আইন মন্ত্রণালয়ে কাজ করার সুযোগ হয়, আমি প্রথমেই আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করব যে আপনি হচ্ছেন জনবান্ধব প্রধানমন্ত্রী, আপনি হচ্ছেন সাধারণ মানুষের প্রধানমন্ত্রী। যে আইনে কোনো কারণ ছাড়া মানুষকে গ্রেপ্তার করা, কোনো কারণ ছাড়া গ্রেপ্তার করে তাকে আটক রাখার প্রভিশন আছে, এই আইনকে এই জাতীয় গণতান্ত্রিক রাষ্ট্রে না রাখাই উত্তম। আমি স্যার আমি যেটুকু জানি আপনি আমার চেয়ে অনেক অনেক বেশি জানেন যে হাইকোর্টের একটি নির্দেশনা রয়েছে এরকম যে সাদা পোশাকে কাউকে গ্রেপ্তার করা যাবে না, কিন্তু আমরা মাঝে মধ্যে দেখি যে প্রায় অভিযোগ শুনে যে সাদা পোশাকে গিয়ে গভীর রাতে গ্রেপ্তার করা হচ্ছে। নিশ্চয়ই এই আইনেরও পক্ষে আপনি থাকবেন না? ডেফিনেটলি না। আমি চাই যে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বের কর্মকর্তা বা কর্মী হবেন, তিনি তার আইডেন্টিটিটাকে আগে ধারণ করবেন। তিনি যদি খাকি পোশাক না পরার সুযোগ থাকে, তাহলে বুকে তার অন্তত শার্টের সঙ্গে একটা
পরিচয় থাকতে হবে তিনি কে, তিনি এসবি, তিনি কি ডিএসবি, তিনি কি ডিটেকটিভ ব্রাঞ্চ, তিনি কি সিআইডি, তিনি কি র্যাব, তার আইডেন্টিটিটা সামনে আসতে হবে। কারণ নাগরিকের অধিকার আছে জানার তাকে কে গ্রেপ্তার করতে আসলো, কে তাকে জিজ্ঞাসাবাদ করতে আসলো। তার আমাদের সংবিধানে কিন্তু নাগরিকের সঙ্গে আচরণ করতে হবে আইনসঙ্গত আচরণ, সেটা বলা হয়েছে যে এই কান্ট্রিটি ডিল হবে ইন অ্যাকর্ডেন্স উইথ ল। কাজে আইনের পরিপন্থী কোনো আচরণ করার কোনো বিধান, কোনো চর্চা বাংলাদেশে থাকা উচিত না। না, সেটাই স্যার, আমরা প্রায় এরকম অভিযোগ শুনি যে সাদা পোশাকে গিয়ে ধরে নিয়ে গিয়েছেন, কিন্তু মানে যাদেরকে নিয়ে যাওয়া হয়েছে তাদের পরিবার জানেই না যে কারা নিয়ে গেল। তার মানে যে নিশ্চয় পরিচয়পত্র তারা শো করেন না অথবা দেখান না, যার জন্যই হয়তো পরিবারের এই অভিযোগ যে আমরা জানি না যে কারা নিয়ে গেছে। র্যাব পরিচয় নিয়ে গেছে কিংবা সিআইডি পরিচয় নিয়ে গেছে, কিন্তু এই পরিচয়পত্র হয়তো তারা শো করেন না। এখানে দুইটা জিনিস, একটা হলো র্যাব সিআইডি পরিচয় দিয়ে ঢাকায় কিন্তু অনেক সময় দেখবেন খুব ভোরে কিছু প্রাইভেট আমাদের ছোট ছোট যে বাস আছে, মাইক্রো বাস, এই মাইক্রো বাসে কিছু লোক মুভ করে। তারা বলতে চাই তুমি কোত্থেকে আসলা, তুমি গাড়িতে ওঠা, আমরা সিআইডির লোক, ধরে টরে নিয়ে যাচ্ছে, তারপর তার মালামাল নিয়ে তাকে ছেড়ে দেয়। এরকম কিন্তু অনেক ঘটনা ঘটেছিল, আমরা দেখেছি। হ্যাঁ, অনেক টিম কিন্তু ধরা পড়েছে, তাদের কাছে হ্যান্ডকাপ পাওয়া গেছে, তাদের কাছে র্যাবের পোশাক পাওয়া গেছে। দে ক্লেম দেমসেলফ মেম্বার অফ ল এনফোর্সিং এজেন্সি, প্র্যাকটিক্যালি দে আর দি চিটার, তারা ছিনতাইকারী, তারা ডাকাত, এরকম আছে। আবার কখনো কখনো কিন্তু সিভিল ড্রেসে ল এনফোর্সিং এজেন্সিকেও অনেক কৌশলের কারণে যেতে হয়, কারণ তাদের ইউনিফর্ম ড্রেস আশপাশে গেলেই অনেকে সরে যাবে। তবে আমি মনে করি যেভাবেই হোক না কেন সবকিছু আইনসঙ্গতভাবে হওয়া উচিত, তাকে অবশ্যই তার নিজের পরিচয় দিয়ে করা উচিত। ধন্যবাদ স্যার। আমি জিজ্ঞেস করেছিলাম যে কোন দুটি আইন আপনি বাতিল করার পক্ষে থাকবেন। এবার আমি জানতে চাই যে আপনি যদি আইনমন্ত্রী হন তাহলে কোন দুইটি আইন আপনি নতুন করে প্রবর্তন করবেন দেশের মানুষের স্বার্থে এবং দেশের স্বার্থে? দেখুন, বাংলাদেশে প্রচুর আইন রয়েছে, ৩০০-র উপরে আইন রয়েছে বাংলাদেশে। যে আইন রয়েছে সে আইনের ভারেই কিন্তু আমরা জর্জরিত। বরং এর ভিতর অপ্রয়োজনীয় অনেক আইন আছে যে আইনের কোনো আবশ্যকতা নাই। সেই আইনগুলোকে আমাদের উচিত বাতিল করা, আইনকে সংক্ষিপ্ত করতে হবে, আইনের পরিসর বাড়ালে হবে না, আইনের যুগ উপযোগিতা দরকার, আইনের সঠিক প্রয়োগের দরকার। ধরুন কেউ কেউ রসিকতা করে বলে, আচ্ছা নারী নির্যাতন আইন আছে, অনেক পুরুষও তো নির্যাতিত হয়, তাদের জন্য কোন আইন করা হবে না? এখন ক্ষোভের জায়গা থেকে কিন্তু অনেকেই কথা বলেন। আবার দেখবেন যৌতুক নিরোধ আইন আছে, সেখানে কিন্তু স্ত্রীর কাছে স্বামী বা স্বামীর পরিবার যৌতুক চাইলে সেটা অপরাধ। আবার ওই আইনে কিন্তু এ সুযোগ আছে যে যদি স্বামীর কাছে স্ত্রী যৌতুক চায় সেটাও কিন্তু অপরাধ, কিন্তু দেখবেন ওই জাতীয় মামলা কিন্তু হয় না। কাজেই আইন নতুন করে করার, অস্ট্রেলিয়া তো ডোমেস্টিক ভায়োলেন্সের যে মামলাগুলো হয় অধিকাংশই কিন্তু নারীরা করেন, কিন্তু এখানে কিন্তু পুরুষরাও নির্যাতিত। পুরুষরা যখন থানাতে গিয়ে অভিযোগ করতে যান তখন পুলিশরা হেসে বলে তুমি বাসা থেকে বেরিয়ে যাও, কিছুদিন একটু দূরে থাকো। এই সিচুয়েশন কিন্তু বাংলাদেশেও যে নাই এ কথা বলা যাবে না। তবে কোন আইনের প্রয়োজনীয়তা হবে নতুন করে, এই বিষয়টা একটু পর্যালোচনা করে চিন্তা ভাবনা করে করতে হবে। আমি রাষ্ট্রীয় দায়িত্বে আছি, বাসভূমি টেলিভিশন লক্ষ লক্ষ মানুষ দেখছে। আমি চট করে একটি মন্তব্য না করে বলবো যে আইনটা মানুষের কল্যাণে, মানুষের নিরাপত্তার জন্য, দেশের মঙ্গলের জন্য প্রয়োজন, তেমন কোন আইনের প্রয়োজনীয়তা দেখা দিলে নিশ্চয়ই সেটা আমি প্রস্তাব করব। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠান শেষ করব, তার আগে আপনার কাছে একটি অনুরোধ, সেটি হচ্ছে স্যার আপনি সিডনিতে এসেছিলেন, আপনার অসংখ্য গুণগ্রাহী ভক্ত শুভার্থী এই সিডনিতে রয়েছেন, এবং কিছুদিন আগে ভাবির অর্থাৎ আপনার স্ত্রীর একটি গ্রন্থ প্রকাশনা উৎসব আমরা অনেক জাঁকজমক করে করেছি, সেখানে আমিও অতিথি বক্তা হিসেবে গিয়েছিলাম। শাওন রিজভি আয়োজন করেছিল, খুব চমৎকার একটি অনুষ্ঠান হয়েছিল। তো সিডনিতে স্যার আপনার কিন্তু অসংখ্য ভক্ত রয়েছে, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। প্রথম, বাসভূমি টেলিভিশনের সঙ্গে সম্পৃক্ত আকিদুল সহ যারা আছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা। সিডনি সহ অস্ট্রেলিয়ায় যে সকল বাঙালিরা অবস্থান করছেন, বসবাস করছেন, তাদের জন্য শুভকামনা। তাদের কাছে প্রত্যাশা করব আপনার শিকড়ের সন্ধান যেন আপনি কখনো ভুলে না যান, কারণ অস্তিত্ব যেখানে সেখানেই কিন্তু ফিরে আসতে হবে। বাংলাদেশ হচ্ছে পৃথিবীর সবচেয়ে একটি ভালো রাষ্ট্র, যেখানে প্রাণ ভরে হাসা যায়, উচ্ছ্বাসের সঙ্গে আনন্দ করা যায়, বেদনায় একে অপরের সঙ্গে
সঙ্গে সম্পৃক্ত হওয়া যায়, প্রীতীয় প্রেমের যে পুণ্য বাঁধনে মিলিত হওয়া যায়। বাংলাদেশে একটি বীজ পড়ে থাকলে সেখানে সুন্দর একটি সুস্বাদু ফল হয়। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য সারা দুনিয়ার শ্রেষ্ঠতম সৌন্দর্যের অন্যতম। এই চমৎকার বাংলাদেশ কিন্তু আপনার শিকড়, এই বাংলাদেশ কিন্তু আপনার মাতৃভূমি। সেই মাতৃভূমির জন্য যেন কখনো আপনার চিন্তা, চেতনা, ধ্যান ধারণা, উন্নয়নে আপনার পরিকল্পনা যেন কখনো বিচ্যুতি না ঘটে। আর পৃথিবীর যেখানে আছেন সেখানে মনে করবেন আপনি কিন্তু বাংলাদেশের অ্যাম্বাসেডর, আপনি কিন্তু বাংলাদেশের প্রতিনিধি। আপনার আচার আচরণ, আপনার কথাবার্তা, আপনার কাজকর্ম, আপনার সততা, আপনার নৈতিকতাই কিন্তু বাংলাদেশের পরিচয়কে অস্ট্রেলিয়ার কাছে, সিডনির কাছে অনেক বড় করে তুলবে। কাজে বাংলাদেশের অ্যাম্বাসেডর হিসাবে সিডনিতে যে মানুষটি আছেন প্রত্যেককে অনুরোধ করব, আপনার আচরণ দিয়ে আপনি বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বের কাছে তুলে ধরবেন এবং বাংলাদেশের যে কোনো প্রয়োজনে আপনারা পাশে থাকবেন। প্রবাসী বাঙালিদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভালোবাসা, তার শ্রদ্ধা, তার কৃতজ্ঞতা, সবসময় তিনি তাদের প্রতি অনেক অনেক বেশি কৃতজ্ঞতা জানান, যে বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের ভূমিকা অকল্পনীয়, অভাবনীয়। আমরা কখনো প্রবাসী ভাবতে চাই না, ভাবতে যাই আমাদের প্রিয় স্বজন বাংলাদেশের উন্নয়নের জন্য সাময়িক সময়ের জন্য টেরিটরির বাইরে রয়েছেন। আপনাদের জন্য অনেক শুভকামনা, আগাম ঈদের মোবারকবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, আর আরেকটি আল্লাহ অনুরোধ আপনাদের আছে, সহ। সেটি হচ্ছে যে প্রবাসীদের জন্য আপনি কিছু কথা বললেন, এবার বাংলাদেশিদের জন্য কিছু কথা বলবেন, কারণ বাংলাদেশে আপনি কিছুক্ষণ আগে বলছিলেন এবং সারা পৃথিবীর মানুষ জানে যে এই করোনা আক্রান্তের পরপরই আরেকটি দুর্যোগ আমাদেরকে আঘাত হেনেছে, আমপান ঘূর্ণিঝড়। তো এই যে ক্ষতিগ্রস্ত দেশের জনগোষ্ঠী, এদের সম্পর্কে আপনি বা এদের করণীয় সম্পর্কে আপনি যদি কিছু বলতেন এই মুহূর্তে। আমরা যারা করোনা আক্রান্ত দেশ বাংলাদেশ সহ, তাদের সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তাদের মনে রাখতে হবে তার অসতর্কতায় কিন্তু তার পরিবারের মৃত্যু ডেকে আনতে পারে, তার সবচেয়ে প্রিয় সন্তানটির মৃত্যু ডেকে আনতে পারে, তার সবচেয়ে ভালো লাগা মায়ের মৃত্যুটি ডেকে আনতে পারে। তিনি যদি সতর্কতার সঙ্গে বাইরে না যান, ঘরে থাকেন, প্রতিনিয়ত হাত পরিষ্কার করেন, তিনি যদি স্যানিটাইজার ব্যবহার করেন, তিনি যদি বাইরের থেকে কেউ আসে তাকে যদি একাকী জায়গার ভিতরে রাখেন, তিনি যদি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ৩১ দফা বিধিনিষেধ অনুসরণ করেন, তিনি ভালো থাকবেন। কারণ এই ভালো থাকাটা কিন্তু আমার একার জন্য না, সকলের জন্য। আর আমপানের ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য বলবো, ভেঙে পড়বেন না, শেখ হাসিনা সরকার আপনাদের পাশে আছে। আমরা আবার ঘুরে দাঁড়াবো। আমরা আইলা, সিডর, টর্নেডো মোকাবেলা করে টিকে থাকা বাঙালি, আমরা নিরস্ত্র বাঙালি, পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে যুদ্ধ করে বিজয় ছিনিয়ে আনা বাঙালি। শেখ হাসিনার নেতৃত্বে আবার আমরা ঘুরে দাঁড়াবো। আসুন সকলে ঐক্যবদ্ধভাবে ঘুরে দাঁড়াবার প্রত্যয়ে কাজ করি। আপনাদের সকলের জন্য অনেক শুভকামনা। অসংখ্য ধন্যবাদ স্যার বাসভূমিকে সময় দেওয়ার জন্য। আর বিশেষ করে এই মুহূর্তে আপনি যে মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন এবং আমপান আঘাত হানার ফলে আপনি তো এখন অনেক ব্যস্ত একজন মন্ত্রী, তারপরেও যে আপনি বাসভূমিকে সময় দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। ভালো থাকবেন। ভালো থাকবেন। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সঙ্গে আবার দেখা হবে এবং বারবার যে কথাটি বলি, আমাদের সঙ্গে থাকুন, আমাদেরকে সঙ্গে রাখুন। প্রবাসের ২ কোটি বাঙালির কণ্ঠস্বর, বাসভূমির পাশে থাকুন। আজকের মতো প্রশান্ত মহাসাগরের তীর থেকে বিদায় নিচ্ছি আমি, আকিদুল ইসলাম।